হিঙ্গলগঞ্জে কি ভোটের আগেই অশান্তির আগুন জ্বলতে শুরু করলো? বিজেপি প্রার্থী রেখা পাত্র কেন ছুটলেন থানায়? কিসের অভিযোগ তার? অভিযোগের পরেও কেন নীরব পুলিশ? কেন মুখ খুলতে নারাজ তৃণমূল প্রার্থী আনন্দ সরকার? ভোটের আগে হিঙ্গলগঞ্জে আইন শৃঙ্খলা কতটা উদ্বেগজনক? এই ঘটনা কি ভোটের ময়দানে বড় ইস্যু হয়ে উঠবে? হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল এখনো সংগঠন, সংখ্যালঘু ভোট ব্যাংক এবং গ্রামাঞ্চলের প্রভাবের দিক থেকে এগিয়ে রয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে নিজেদের জমি শক্ত করেছে। বিশেষ করে 2019 সালের পর থেকে বিজেপির ভোট বৃদ্ধি এই কেন্দ্রকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় অনুপ্রবেশ, নদী ভাঙন, জীবিকা এবং তপশিলি ভোটের মতো ইস্যুগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নির্বাচনের ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক সময়। হিঙ্গলগঞ্জে তৃণমূলের আনন্দ সরকার এবং বিজেপির রেখা পাত্রের মধ্যে লড়াই একেবারে জমজমাট। আনন্দ সরকার স্থানীয় সংগঠন, তৃণমূলের দীর্ঘদিনের শক্ত ভিত এবং সংখ্যালঘু ও গ্রামীণ ভোট ব্যাংকের ওপর ভর করে মাঠে নেমেছেন, যা তাকে স্বাভাবিকভাবেই কিছুটা এগিয়ে রেখেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে রেখা পাত্র বিজেপির ক্রমবর্ধমান প্রভাব, তপশিলি ভোটে প্রবেশ এবং বিরোধী ভোট একজোট করার কৌশল নিয়ে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তা বলাই যায়। সিপিএম কংগ্রেসের পাশাপাশি এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে দুই ফুলের মধ্যে। ভোট বঙ্গে সম্মুখ সমরে দুই দল। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মস্ত অভিযোগ নিয়ে থানায় ছুটতে হলো বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বিজেপি প্রার্থী রেখা পাত্রের থানায় যাওয়াকে কেন্দ্র করে। এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে হাসনাবাদ থানায় অভিযোগ জানাতে হাজির হন রেখা। অভিযোগের সূত্রপাত কয়েকদিন আগেই হিঙ্গলগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকায় সুব্রত মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী আনন্দ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। জানা যায়, ওই এলাকায় দলীয় প্রচারে গিয়েছিলেন আনন্দ সরকার। সেই সময় তার সমর্থকরা সুব্রত মণ্ডলকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। দাদা, আনন্দ সরকারের নেতৃত্বে টিএমসি আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাকে বলেছিল ভোটটা এবার আনন্দ সরকারকে দেবেন। আমি বলছি রাস্তার যে পরিস্থিতি, ভোটটা কীভাবে দেবো, সেই উদ্দেশ্যে ওরা আমাকে গায়ে হাত তুলেছে। আমার বাবা আমাকে ঠেকাতে এসেছিলো, বাবা গলায় উত্তরি ছিল, থাকাকালীন বাবাকে মেরেছে। মারার পরে আমাকে হুমকি দিয়ে গেছে 4 তারিখের পরে ফয়সালা বার হবে, যেদিন 4 তারিখে তার পরের দিনই আপনার ঘর লুট হবে, হ্যাঁ, আর রাস্তাঘাটে যেখানেই পাবো সেখানে মারবো, কি করার আছে করে নিও। এই ঘটনা কবে ঘটেছে? 13 তারিখ। হ্যাঁ, অভিযোগ করেছিলাম, আমি রিসিভ দেয়নি। তারপরে একটা সই করার কথা ছিল, সেই সই করতে এসেছিলাম। তারপরের দিন বলে রিসিপ্টটা দেবো। আমি আসিনি। আমি কতবার আসবো? বারবার কি একটা মানুষ আসতে পারে থানায়? আমার কি কাজ নেই নাকি? আমি তার জন্যই আমি দিদির কাছে অভিযোগ জানিয়েছি। যারা যারা মারধর করেছে তাদেরকে চেনেন? তাদের আমার এলাকায় লোকজন, সবাই তো চিনি না, আমি বাইরে থাকি। এই 1.5 বছর 2 বছর পরে এসেছি। ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছে? বিশাল আতঙ্কে আছি। আমার রাস্তাঘাটে বাইরে হতে পারছি না, মেলায় যেতে পারছি না। আমি তো বাইরে বার হইনি। আহত সুব্রত মণ্ডল হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়াও বিজেপির অভিযোগ, ওই এলাকায় তাদের কর্মীদের দলীয় প্রচার চালাতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। এই দুই অভিযোগকে সামনে রেখেই হাসনাবাদ থানায় উপস্থিত বিজেপির রেখা পাত্র। গত যে 13 তারিখে যে আনন্দ সরকারের যে পথযাত্রা নিয়ে বেরিয়েছিলেন, সেই পথযাত্রায় উপস্থিত থেকে আনন্দ সরকার নিজে উপস্থিত থেকে প্রচার করছিলেন এবং সেই সময় ওই ভাইকে বলা হয় যে এবারের ভোটটা তৃণমূল সরকারকে দিতে, অতএব আনন্দ সরকারকে দিতে। উনি বলেন যে রাস্তাঘাটের বেহাল দশা, আমরা কি দেখে ভোট দেব? সেই কথার উপর ভিত্তি করে ওনাকেও মারধর করেন এবং ওনার বাবাকেও মারধর করেন এবং হুমকি দেন ওনার বাড়িঘর লুটপাট করবে, বাড়িঘর
পুরি টুরি দেবে এরকম কিছু হুমকি দেন, লুটপাট করবে সবকিছু। এরকম হুমকি দেন। রাস্তাঘাটে দেওয়ার মারবে। পরেও ওই মুহূর্তে ওনারা ওখান থেকে হুমকি টুমকি দিয়ে মারধর করে চলে যান। যাবার পরে উনি তো থানায় এসেছিলেন, থানায় এসে কমপ্লেন করেছে, কমপ্লেন করার পরে রিসিভ করেননি। 14 তারিখে সকালে আবার ওনাকে মনে হয় থানার থেকে ডেকে পাঠান। উনি হয়তো এই কমপ্লেনের ওপরে সই করতে ভুলে গেছিলেন, সইটা করার জন্য। সই করার পরেও কিন্তু ওকে রিসিভ দেওয়া হয়নি, না 13 তারিখে দেওয়া হয়েছে না 14 তারিখে দেওয়া হয়েছে। অতএব আজকে উনি বাধ্য হয়ে আমার কাছে উনি অভিযোগ করেছেন যে দিদি আমি কমপ্লেন করলাম, যাদের বিরুদ্ধে, যারা আমাকে মারলো, আমাকে হুমকি দিল, আমার বৃদ্ধ বাবাকে মারলো, তারা কোনো শাস্তি পেল না। তারা আবার আগামীকাল সকালে এসে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। গতকাল যে সকালে যে আবার এসে হুমকি দিয়ে গেছে আনন্দ সরকারের নেতৃত্বে যারা, এবং তাদের নামে এখানে এফআইআর হচ্ছে। এবং ওনার 10 বছরের নাবালক শিশু ভিডিও করছিল, শিশুকে ধাক্কা মারেন, মেরে ওনার সে ভিডিও ডিলিট করে দেন। আমরা একজন নাবালক শিশুর গায়ে হাত তোলার জন্য আনন্দ সরকারের নামে আমরা যতটুকু আইনত পদক্ষেপ নেওয়া দরকার আমরা ততটুকু নেব। এই বিষয়ে তৃণমূল প্রার্থী আনন্দ সরকারকে প্রশ্ন করা হয়, যদিও সেই প্রশ্নের উত্তরে তিনি কিছুই বলতে নারাজ। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জে রাজনৈতিক চাপানোতর চরমে উঠেছে। ভোটের আগে এমন অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা আরও সংবেদনশীল হয়ে উঠছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। এই পরিস্থিতি শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই বড় প্রশ্ন।